আশার সঞ্চারে মতির মন আবার মোহে ভরিয়া যায়। চৌকিতে সে সযত্নে বিছানা পাতে, টেবিলে সাজাইয়া রাখে তাহার সামান্য প্রসাধনের উপকরণ, কাপড় জামা কুঁচাইয়া গুছাইয়া রাখে আলনায়, টেবিল ল্যাম্পে তেল ভরিয়া সন্ধ্যা হইতে না হইতেই জ্বালিয়া দেয়, বারবার সরিতাটা বাড়ায় কমায়, কতখানি বাড়াইবে ঠিক করিতে পারে না। আর বাড়াবো না কমিয়ে দেব? একটু কমিয়েই দিই, কি বলো? কুমুদ হাসিয়া বলে, না থাক, ওই থাক। জয়াই এবেলা রাঁধিয়াছে। রাত্রির খাওয়া দাওয়ার পর জয়ার জন্য ঘরে যাইতে মতির আজ প্রথম লজ্জা করিল। জয়া দাঁত মাজিতে মাজিতে বলিল, দাঁড়িয়ে কেন, ঘরে যাও। তুমি আগে যাও দিদি। কার ঘরে যাব তোর? হাসির চোটে দাঁত মাজা হয় না জয়ার। মতির অবাক লাগে, কি এমন রসিকতা যে এত হাসি। তারপর মুখ ধুইয়া মতির হাত ধরিয়া জয়া তাহাকে ঘরে লইয়া গেল। বলিল, ঘরে আসতে বউ তোমার লজ্জা পাচ্ছে কুমুদ। কুমুদ চিত হইয়া বই পড়িতেছিল, বলিল, তাই নিয়ম যে, বসো। না যাই, ঘুম পেয়েছে বলিয়া জয়া সেই যে চেয়ারে বসিল আর ওঠে না। বসিয়া বসিয়া গল্প করে কুমুদের সঙ্গে। কি যে সে গল্প, আগামাথা কিছুই মতি বুঝিতে পারে না। থাকিয়া থাকিয়া জয়ার মুখ হইতে ইংরেজি শব্দ ছুটিয়া আসিয়া তাহাকে আঘাত করে। বন্ধু? জয়া কুমুদের বন্ধু? কুমুদ যখন রাজপুত্র প্রবীরের রূপ ধরিয়া গাওদিয়ায় উদয় হয় নাই, তখন হইতে বন্ধু। ঈর্ষায় মতির ছোট বুকখানি উদ্বেলিত হইয়া ওঠে। সন্ধ্যার আনন্দের আর চিহ্নও থাকে না। হোটেলের বন্দী জীবন ও কুমুদের বন্ধুদের আড্ডা হইতে মুক্তি পাইয়া মতি এখানে হাঁপ ছাড়িয়াছে। এখন শুধু গাওদিয়ার জন্য মন কেমন করে। আশায় কচি মেয়েটা বুক বাঁধিয়াছে, স্বপ্ন তো সে কম দেখিত না, সেগুলো যদি সফল হয় এবার। কিন্তু নিজেকে এখানেও সে মিশ খাওয়াইতে পারে না। আজন্মের অভ্যাস ও প্রকৃতি এখানেও ঘা খাইয়া আহত হয়। গায়ের চেনা রূপ, চেনা মানুষগুলির কথা মনে পড়িয়া মতির চোখ ছলছল করে। কতদিন ওদের সে দেখিতে পায় নাই। সন্ধ্যার সময় পরাণ হয়তো মোক্ষদা ও কুসুমের সঙ্গে তার কথা বলা বলি করে। শশীও হয়তো কোনোদিন আসিয়া বসে। কবে কুমুদ তাহাকে গাওদিয়ায় লইয়া যাইবে কে জানে। মতি বলে, এখানে তো আমরা থির হয়ে বসলাম, এবার দাদাকে একটি পত্র দাও, কত ভাবছে ওরা। কুমুদ বলে, এর মধ্যে ভুলে গিয়েছ মতি? কি কি ভুলে গিয়েছি? আমায় বলনি গাওদিয়ার কথা ভুলে যাবে, কোনো সম্পর্ক থাকবে না গাওদিয়ার সঙ্গে? ভালো করে তোমায় আমি বুঝিয়ে দিইনি বিয়ের আগে? আমার সঙ্গে আসতে হলে জন্মের মতো আসতে হবে, চিঠি লেখালেখি চলবে না, তাও বলেছিলাম মতি। সেই কথা, তালবনের সেই অভুজ বিহ্বল ক্ষণের প্রতিজ্ঞা, কুমুদ সে কথা মনে রাখিয়াছে? মতির বড় ভয় হয়। কুমুদ যা বলিয়াছিল তাই সে স্বীকার করিয়াছিল বটে, কিন্তু সে তো তখন বুঝিতে পারে নাই রাজপুত্র প্রবীরের সঙ্গে থাকিলেও গাওদিয়ার জন্য কোনোদিন তাহার মন কেমন করিবে। নতুন জীবন, নতুন জগৎ, পুতুলের মতো কুমুদের হাতে নড়াচড়া, এই কল্পনাতেই তার যে ভাবিবার বুঝিবার শক্তি থাকিত না। কুমুদ কি সে কথা আজ অক্ষরে অক্ষরে পালন করিবে নাকি? মতি ক্ষীণ স্বরে বলে, সে তো সত্যি নয়। তাই বুঝি ভেবেছিলে তুমি তামাশা করছি? দিন কাটিয়া যায়। জীবনে আর কোনো দিন গাওদিয়ায় যাইতে পারিবে না ভাবিয়া মতির যখন কষ্ট হয় না, কাঁচা মনে তখন কম বেশি আশা আনন্দের সঞ্চার হয়।
শৃঙ্খলার যথেষ্ট অভাব থাকিলেও জীবন এখানে মোটামুটি নিয়মানুবর্তী। আর মাঝে মাঝে কুমুদকে যতই ভয়ানক, নির্মম ও পর মনে হোক, কি একটা আশ্চর্য মন্ত্রে কুমুদ তাহাকে মুগ্ধ করিয়া রাখে। একটু নির্ভর শিখিয়াছে মতি। সে জানে আবোল তাবোল খরচ করিয়া যত নিশ্চয় কুমুদ হোক, টাকার জন্য কখনো তার আটকায় না। তাছাড়া চারিদিকে ধার করিয়া রাখিয়া কপর্দক শূন্য অবস্থাতেই কুমুদ যেন সুস্থ থাকে। টাকা তাকে কামড়ায়। ঘরে টাকা থাকিলে রাত্রে যেন তার ঘুম আসে না। তাছাড়া আরও একটা ব্যাপার মতি ক্রমে ক্রমে টের পাইয়াছে। তাহাকে ভাঙিয়া গড়িবার কল্পনাটা কুমুদ শুধু মুখেই বলিতে ভালোবাসে, কাজে কিছু করিবার তার উৎসাহ নাই। জীবনে আর কিছুই কুমুদ চায় না। যখন যা খেয়াল সেটা পরিতৃপ্ত করিতে পারিলেই সে খুশি। নিয়ম, দায়িত্ব, ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলো তার কাছে বিষের মতো। কথা সর্বস্বও বটে কুমুদ। সে যখন বড় বড় কথা বলে, সায় দিয়া যাওয়ায় যে যথেষ্ট এটুকু জানিয়াও একদিকে মতি খুব নিশ্চিন্ত হইয়াছে। তবে কুমুদের সেবা করিয়া করিয়া মতি বড় শান্তি বোধ করে। জ্বালাতন হয়। এক এক সময় তাহার মনে হয় যে কুমুদের বুঝি সে বউ নয়, দাসী। শিকারের ধরানো হইতে পা টিপিয়া দেওয়া পর্যন্ত অসংখ্য সেবা করিবে বলিয়া অত ভালোবাসিয়া কুমুদ তাহাকে বিবাহ করিয়াছে। একটু খেলা চায় মতি, নিজের একটু আরাম বিলাস। কুমুদের জ্বালায় তা জুটিবার নয়। আগ্রহের সঙ্গে মতি, জয়া ও বনবিহারীর জীবনযাত্রা লক্ষ্য করে। জীবনকে ওরা এই ক্ষুদ্র গৃহাংশে আবদ্ধ করিয়াছে। বাহির হইতে কোনো রকম বৈচিত্র্য আহরণের চেষ্টা নাই। সারাদিন ছবি আঁকে বনবিহারী। শুধু ছবি বেচিবার জন্য বাহিরে যায়। বাকি সময় ঘরে বন্দি করিয়া রাখে নিজেকে। কখনো সচ্ছলতা আসে, কখনো অভাব দেখা দেয়। টাকা পয়সা সম্বন্ধে বনবিহারী কুমুদের ঠিক বিপরীত। একটি পয়সাও সে কখনো ধার করে না। এ বিষয়ে জয়া আরও কঠোর। দুটি পরিবার এক বাড়িতে বাস করিতেছে, কিন্তু তাদের মধ্যে আলু পটলের বিনিময়েও জয়া বরদাস্ত করিতে পারে না। একদিন জয়াকে বাড়তি তরকারি দিতে গিয়া মতি যা ঘা খাইয়াছিল কোনো দিন সে ভুলিবে না। নষ্ট হবে, ফেলে দেব, তবু নেবে না দিদি? না রে না, দেওয়া নেওয়া আমি ভালোবাসি না। আচ্ছা আচ্ছা বেশ, আমি যদি কোনোদিন তোমার কাছে এক টুকরো নেবু পর্যন্ত নিই, কে দিচ্ছে তোকে? রাগ হইলে মতির গ্রাম্যতা প্রকাশ পায়। সে বলিয়াছিল, তোমার বড় ছোট মন দিদি, অহংকারে ফেটে পড়ছ। জয়া কিছু বলে নাই, একটু হাসিয়াছিল। মতির রাগকে শুধু নয়, তাহার সমস্ত গ্রাম্যতা ও সংকীর্ণতাকেও জয়া হাসিয়া উপেক্ষা করে। সংকীর্ণতাও মতির এ বিষয়ে নয়। তারা আসিয়া পৌঁছিবার আগেই জয়া যে সুযোগ পাইয়া ভালো ঘরখানা বেদখল করিয়াছিল, মতির মনে সে কথা গাঁথা হইয়া আছে। সোজাসুজি কিছু না বলিলেও নিজের অজ্ঞাতে কতবার সে মনের ভাব প্রকাশ করিয়া ফেলিয়াছে। একই রান্নাঘর তাদের, পাশাপাশি উনান। মতি যেদিন ভালো মাছ তরকারি রাঁধে সেদিন রান্নাঘরের আবহাওয়া হইয়া থাকে সহজ, কিন্তু জয়া যেদিন রান্নার ঘটায় তাহাকে ছাড়াইয়া যায় সেদিন মতির অস্বস্তির সীমা থাকে না। সে যেন ছোট হইয়া যায়। আর চোখে সে জয়ার রান্না তরকারির দিকে তাকায়। মুখখানা কালো হইয়া আসে মতির। বনবিহারী জয়াকে বড় ভালোবাসে। যত নির্বাক ও নেপথ্য হোক সে ভালোবাসা, মতিরও বুঝিতে বাকি থাকে না। জয়ার কাছে তাই সে আকারে ইঙ্গিতে কুমুদের অসীম ভালোবাসা প্রমাণ করিতে চাহিয়া হাস্যকর অবস্থার সৃষ্টি করিয়া বসে।
জয়া নীরবে হাসে। হাসছ যে দিদি? হাসবো না? তুই যে হাসাস। মতি গম্ভীর হইয়া বলে, অত হাসি ভালো নয়। জয়ার সঙ্গে খাপ খায় না মতির। মেলামেশা আছে, গল্পগুজব আছে, প্রীতি যেন তবু জমে না। আত্মীয়ার মতো ব্যবহার করিয়াও জয়া যেন অনাত্মীয়া হইয়া থাকে। ছোট বোনটির মতো তাহার প্রতি নির্ভর রাখিয়া মতি সুখ পায় না। মিলিয়া মিশিয়া যে দিনটা ভালোই কাটে, সেদিনও সন্ধ্যায় মৃদু ক্ষোভের সঙ্গে মনে হয়, সবই তো আছে, ভালোবাসা কই? আসিবার সময় পথে ট্রেনে একটি বউয়ের সঙ্গে মতির গলায় গলায় ভাব হইয়াছিল। এও যেন তেমনি পথের পীড়িতি। এত ঘনিষ্ঠতায় সমবেদনার আনন্দ কই? টাকা পয়সার এবং আরো কয়েকটি সুবিধার জন্যই কি তারা একত্রে বাসা বাঁধিয়াছে? আর কোনো সম্বন্ধ গড়িয়া উঠিবে না তাদের মধ্যে? জয়ার দোষ নাই। কাঁচা মনের উচ্ছ্বসিত আবেগে সে যা চায়, খানিকটা উচ্ছ্বাস ভরা আদর মমতা জয়া কেন তা দিতে পারবে? তার শিক্ষা দীক্ষা অন্যরকম। কেউ বলিয়া অবহেলা সে মতিকে করে না। রাঁধিতে শেখায়, চুল বাঁধিয়া দেয়, সদুপদেশ শোনায়, সান্ত্বনা দেয়। ভাবপ্রবণতা জয়ার নাই। মতি তাকে নিষ্ঠুর মনে করে। তাছাড়া জয়ার মনে একটা গভীর দুঃখ আছে। স্বামীর প্রতিভা তাহার অর্থাভাবে ব্যর্থ হইতে বসিয়াছে। বিবাহ সে করিয়াছিল আর্টিস্টকে, যার ভবিষ্যৎ ছিল ভাস্বর। ঘর সে করিয়াছে পটুয়ায়। সমবেদনার প্রয়োজন জয়ার নিজেরও কম নয়, অথচ মতি তার এ দুঃখের স্বরূপ বোঝে না। একদিন মতিকে বলিতে গিয়া তাহার বুঝিবার শক্তির অভাবে জয়া আহত হইয়াছে। বিপুল সম্ভাবনাপূর্ণ কত বড় একটা জীবন যে ঘরের পাশে পঙ্গু হইয়া আছে, মতির তাহা ধারণা করিবার ক্ষমতা পর্যন্ত নাই জানিয়া মেয়েটার প্রতি একটু বিরূপ হইয়াছে বই কি জয়ার মন। হাসিয়া উড়াইয়া দিলেও কুমুদ ও তার সম্বন্ধে মতির ঈর্ষা ও সন্দেহটা কিছু কিছু জয়া যে টের পায় নাই এমন নয়। বেপরোয়া কুমুদ যে জয়াকে কিছু কিছু ভয় করে, মতি আজকাল তাহা বুঝিতে পারিয়াছে। এইখানেই সে যে অনেকটা সংহত হইয়াছে, তা জয়ার জন্যই। এমন বাঁকা ভাবে মতি জয়াকে এই কথাটা শোনায় যে জয়া মনে মনে রাগ করে। কি যে বলিস তুই? কেন আমাকে ভয় করে চলবে কেন? তোমাকে যেন সমীহ করে চলে দিদি। কি করে তুই তা জানলি? মতি সগর্বে বলে, আমিও সব জানতে পারি দিদি। যত বোকা ভাবো তত বোকা আমি নই। জয়া বিরক্তভাবে বলে, তাই দেখছি। হোটেলে বনবিহারী অল্প সময়ের জন্য যাইত। তখন তাকে মতির যেরকম মনে হইয়াছিল, এখানে দেখিল সে একেবারেই অন্যরকম। ভয়ানক ব্যস্ত মানুষ, সময়ে সব সময়ের অভাব। ছবি আঁকিতে আঁকিতে শান্তিও কি আসে না লোকটার? তুলিটি হাতে ধরাই আছে। প্রথমে মতির মনে হইয়াছিল সে বুঝি হাসি তামাশা খুব ভালোবাসে। হোটেলের ঘরে কিভাবেই সে হাসাইত মতিকে। এখানে বনবিহারীকে তার মনে হয় একটু ভোঁতা, একটু নিস্তেজ। তার কাছে স্বামীকে জয়া একদিন যেরকম প্রতিভাবান তেজস্বী মানুষ বলিয়া প্রতিপন্ন করিতে চাহিয়াছিল, বনবিহারী সেরকম একেবারেই নয়, বরং তাকে ভীরুই বলা যায়। জয়াকে সে যে অন্তত খুব ভয় করে কুমুদের চেয়েও বেশি, তাতে সন্দেহ নাই। এমন নিরীহ সাধারণ লোকটির সম্বন্ধে জয়ার ওরকম ধারণা কেন মতি বুঝিতে পারে না। খুব বড় কিছু করিতে পারিত বনবিহারী, দেশ বিদেশ নাম ছড়াইত,
কেবল দারিদ্র্যের জন্য পারিয়া উঠিল না। মতির মনে হয় এই আফসোস জয়া তৈরি করিয়াছে নিজে। ছবি আঁকিয়া মানুষ নাকি আবার বড় হয়? প্রতিভা, আর্ট, শিল্পীর প্রতিষ্ঠা লাভ, এসব যে কি পদার্থ মতির তা জানা নাই। তবু জয়া ও বনবিহারীর সম্পর্কের খাপছাড়া দিকটা সে বেশ উপলব্ধি করিতে পারে। তেজ যা আছে জয়ারই আছে। স্বামীকে সে মনে করে হইতে পারিত লাট সাহেব। নিজের ক্ষমতার পরিচয় রাখিয়াও জয়ার ভয়ে বনবিহারী এতে সায় দিয়া চলে। নিপীড়িত বঞ্চিত সাজিয়া থাকে জয়ার কাছে। গরিব গৃহস্থকে স্ত্রীর কাছে রাজ্যচ্যুত রাজার অভিনয় করিতে হইলে যেমন হয়, বনবিহারীরও তেমনই বিপদ হইয়াছে। জয়া বলিয়াছিল, আমার যদি টাকা থাকতো মতি, টাকার জন্য ওকে যদি ছবি আঁকতে না হতো। টাকার জন্য তো সবাই সব কাজ করতে পারে দিদি, করে না? বাজে লোকে করে। যারা কবি, আর্টিস্ট, তাদের কি ওসব তুচ্ছ দিকে নজর দিলে চলে? মতি একটু ভাবিয়া বলিয়াছিল, টাকা জমাও না কেন? হাতে টাকা এলেই যা করে সব খরচ করো। তোমার স্বভাবও ওর মতো দিদি। জয়া বলিয়াছিল, তুই ওসব বুঝবি না মতি। শিল্পীর মন কত কি চায়, কিছুই জোগাতে পারি না। টাকা থাকলে তবু দুদিন সচ্ছলভাবে চালাই। কোনো খোরাক তো পায় না প্রতিভার। মতি গিয়া কখনো পিছনে দাঁড়াইয়া বিস্মিত দৃষ্টিতে বনবিহারীর ছবি আঁকা দেখে। বনবিহারী ছবিতে গাছপালা, বাড়িঘর, মানুষ, মানুষের পোশাক পরিচ্ছদ সবই তার কেমন অদ্ভুত মনে হয়। টের পাইয়া বনবিহারী ফিরিয়া তাকায়, তাকায় স্নেহপূর্ণ চোখে, বলে, সময় পেলে তোমার একখানা ছবি এঁকে দেব খুকি। ছবি চাই না, মতি বলে। কেন, রাগ হলো কেন? খুকি বলতে বারণ করিনি। বনবিহারী হাসে, বলে, যতদিন তোমার খুকি না হয়, খুকি ছাড়া তোমাকে কিচ্ছুটি বলবো না বোন, কিচ্ছুটি নয়। এদিকে মতির চোখে পড়ে জয়া ইশারায় ডাকিতেছে। কাছে গেলে জয়া গম্ভীর মুখে বলে, ছবি আঁকবার সময় ওকে বিরক্ত করিস না মতি। মতি রাগিয়া ভাবে, একবার হুকুম শোনো মুটকির। একদিন মতি তাহার হারটি খুঁজিয়া পায় না। শশীর উপহার দেওয়া হার। কি হইল সেটা? আগের দিন কুমুদ দোকানে কিছু টাকা দিয়াছে, বাড়ি ভাড়ার টাকা দিয়াছে জয়ার হাতে। মতির তা মনে পড়ে, তবু বাক্স, প্যাটরা, আনাজ কানাজ সে পাতি পাতি করিয়া খোঁজে। তালপুকুরের ধারে একদিন তার কানের মাকড়ি হারাইয়াছিল। না বলিতে কুমুদ তাহাকে কিনিয়া দিয়াছিল নতুন মাকড়ি। আজ কি সে শশীর উপহার, তার বিবাহের অলংকার, তাকে না বলিয়া আত্মসাৎ করিবে? হার হারাইয়াছে শুনিয়া জয়া অস্বস্তি বোধ করিতে লাগিল। দুটি গরিব পরিবারের একসঙ্গে বাস করার এ একটা শ্রীহীন দিক আছে। একজনের দামি কিছু হারাইলে অন্যজনের মনে এই চিন্তাটা খচখচ করিয়া বাঁধিতে থাকে যে কে জানে কার মনে কি ভাব জাগিতেছে। এ আর কে না জানে যে দারিদ্র সবই সম্ভব করিতে পারে। খোঁজ মতি, ভালো করে খোঁজ, কলতলায় পড়েনি তো রান্নাঘরে? মতি কাঁদিতে কাঁদিতে বলিল, গলায় পড়িনি তো, বাক্সই ছিল। ও আর পাওয়া যাবে না দিদি। কুমুদ ফিরিলে জয়াই তাহাকে খবরটা দিল। কুমুদ বলিল, হারাবে কেন, আমি বিক্রি করেছি। সে কি কুমুদ? জয়ার চমক লাগিল। কুমুদ বলিল, হার থেকে কি হইত, টাকাটা কাজে লাগলো। মতি কাঁদিতেছিল। জয়া বলিল, টাকা কাজে লাগে, হার কি কাজে লাগে না কুমুদ? কুমুদ বলিল, গয়না যে সব মেয়ে মানুষের সর্বস্ব, আমি তাতে দু চোখে দেখতে পারি না।
জয়া এবার রাগ করিয়া বলিল, মেয়ে মানুষ বলো না কুমুদ, ছেলে মানুষ বলো। ছেলে মানুষ তো গয়নার সম্বন্ধে আরও উদাসীন হবে। জয়ার রাগ বড় আশ্চর্য, মুখ চোখে দেখা দেয় না, কণ্ঠস্বরে ফুটিয়া ওঠে না, তবু টের পাওয়া যায়। সে বলিল, জগৎটা যদি তোমার মনের মতো হতো, কি করে তাতে বাস করতাম ভাবি। বাড়ি ভাড়ার টাকা না হয় পরেই দিতে। কুমুদ বলিল, তুমি বুঝি ভেবেছ বাড়ি ভাড়ার টাকা দেবার জন্য আমি হাড় বিক্রি করেছি? অনেকদিন থেকে তোমায় জানি কুমুদ, আমার কাছে হেয়ালি করো না। জয়া আর দাঁড়াইল না, সজল চোখে মতি চাহিয়া দেখিল যে জীবনে আজ প্রথম কুমুদের মুখ কালো হইয়া গিয়াছে। তখন সকাল, সারাদিন মতির মুখ ভার করিয়া রহিল। কুমুদ তাহাকে একবারও ডাকিল না। বেলা পড়িয়া আসিলে মতির বুক ফুলিয়া ফাঁপিয়া উঠিতে লাগিল। এ কি অবহেলা কুমুদের! গয়নার জন্য কত কষ্ট হইয়াছে তার মনে, ডাকিয়া দুটো মিষ্টি কথা পর্যন্ত সে তাকে বলিল না। দোষ স্বীকার করিয়া একটি চুমু দিলেই সে তো ক্ষমা করিয়া ফেলিত। হয়তো হারটির জন্য এতটুকু দুঃখ আর তার থাকিত না। সন্ধ্যার খানিক আগে কুমুদ হঠাৎ ঘর ছাড়িয়া বাহির হইয়া আসিল। কলের নিচে মাথাটা পাতিয়া দিয়া মতিকে বলিল, বেড়াতে যাবে তো, কাপড় পরে নাও। মতি রোয়াকে তাহার সাধের টেবিল ল্যাম্পটি সাফ করিতেছিল, কথা বলিল না, শুধু শেরটা নিচে পড়িয়া ভাঙিয়া গেল। মাথা মুছিতে মুছিতে কুমুদ আবার বলিল, কাপড় পরে নিতে বললাম যে মতি। মতি সজল সুরে বলিল, আমি যাব না, চলো থিয়েটার দেখাবো। না বলিয়া মতি ঘরে গিয়া শুইয়া পড়িল। কিন্তু কুমুদের কাছে তাহার অভিমান টিকিবার নয়। সাজিয়া গুছিয়া কুমুদের সঙ্গে মতিকে থিয়েটারে যাইতে হইল। সেইখানে স্টেজে যখন মাতাল যোগেশ সাজানো বাগান শুকাইয়া গেল বলিয়া মতির বুকে কান্না ঠেলিয়া তুলিতেছে, কুমুদ তাকে খবরটা জানাইল। এখানে চাকরি পেয়েছি মতি। মতি মুখ ফিরাইয়া বলিল, কি বললে? এই থিয়েটারে চাকরি পেয়েছি, 100 টাকা মাইনে দেবে। যোগেশের সাজানো বাগানের শোক পলকে মতির কাছে মিথ্যা হইয়া গেল। সে রুদ্ধশ্বাসে বলিল, এখানে তুমি পাঠ করবে? কবে করবে? এ নাটকের পরে যে নাটকটা হবে তাতে। তারপর আর তো মতির মনে এতটুকু ব্যথা বা আফসোস থাকে না। সব কুমুদের ছল। হোটেলের ঘরে বন্ধুদের আনা, ম্যানেজারকে ঠকানো, জয়ার সঙ্গে মাখামাখি, হাড় বিক্রি করা, সব কুমুদ তাকে পরীক্ষা করবার জন্য করিয়াছে। ওসব খেলা কুমুদের। একদিন মজা করিতেছিল তাকে লইয়া, এবার কুমুদ তাকে ঘিরিয়া তার কল্পনার স্বর্গটি রচনা করিয়া দিবে। আলোকোজ্জ্বল স্টেজের দিকে চাহিয়া যোগেশকে মতি আর দেখিতে পায় না, দেখে রাজপুত্র প্রবীরের বেশে কুমুদকে। সুখে গর্বে মন ভরিয়া ওঠে মতির। বাড়ি ফিরিয়া জয়াকে খবরটা শোনাইতে মতির তর হয় না। জয়া শুনিয়া বলে, এরকম চাকরি তো নিচ্ছে আর ছাড়ছে, কমাস টিকে থাকে দেখ। এক কাজ করিস মতি, কুমুদকে লুকিয়ে কিছু কিছু টাকা জমাস। মনে মনে মতি তা করিতে অস্বীকার করে। লুকাইয়া টাকা জমাইবে না কচু, কি দরকার? টাকার জন্য কুমুদের যে কোনো দিনই আটকাইবে না। এখন হইতে মতির তাহাতে অক্ষুণ্ণ বিশ্বাস। সাজ খুলিতে খুলিতে উত্তেজনায় মতির চোখ জলজল করে। সে বোধ করে একটা অভূতপূর্ব বেপরোয়া ভাব। কিসের হিসাব, ভাবনা কিসের? কে তো আজ্ঞা রাখে কবে কিসে কি সুবিধে অসুবিধে হইতে পারে? কি প্রভেদ গয়না থাকা আর না থাকায়! কুমুদের যেমন তুলনা নাই, কুমুদের মতামতগুলিও তেমনি অতুলনীয়। তেজের সঙ্গে টাকা পয়সা রীতিনীতি লইয়া ছিনিমিনি খেলার চেয়ে আর কিসে বেশি মজা?
তারপর যা হয় হইবে। কুমুদের বুকে মতি ঝাঁপাইয়া পড়ে, আহ্লাদে গলিয়া গিয়া বলে, ওগো শোনো, নাচ গান শেখাবে আমায়? আজ যেমন নাচছিল, ঘরে খিল দিয়ে তোমার সামনে নাচব। বলে, রোজ থিয়েটার দেখিও, রোজ বিকেল বিকেল রেঁধে রেখে চলে যাব। বলে, বেচে দেবে তো দাও না, সব গয়না বেচে দাও, ফুর্তি করি টাকাগুলো নিয়ে। ইস, কি নেশা দায়িত্বহীনতার, গা ভাসানো কি মাদকতা! এই তো সেদিন বিবাহ হইয়াছে মতির, গাওদিয়ার গেঁয়ো মেয়ে মতি। এর মধ্যে কুমুদের রোগটা তার মধ্যে সংক্রামিত হইয়া গেল। তবে এ কথা সত্য যে বিবাহ বেশি দিনের না হোক, সম্পর্ক কুমুদের তার সঙ্গে অনেক দিনের। তালপুকুরের ধারে সাপের কামড় খাওয়ার দিন হইতে ভিন দেশি এই কাঁচ পোকা গায়ের তেলা পোকাটিকে সম্মোহন করিয়া আসিয়াছে। কুমুদ খুশি হইয়া বলে, আজ তুমি যে এমন মতি। মতি বলে, বিন্দে শুধোই আজকে তুমি এমন কেন রায়? অধর কোণে দেখছি হাসি, শ্যাম তো কাছে নাই। কুমুদ বলে, মানে কি হলো? মতি বলে, বলি গো বলি। রায় কহিলেন, ওলো বিন্দে, চোখের মাথা খেলি, ওই চেয়ে দেখ কদম তলে আমরা গলাগলি। কুমুদ আবার বলিল, মানে কি হলো? মানে আনন্দের নেশায় এতটুকু গেঁয়ো মেয়ে ছড়া বলিয়াছে, তারও মানে চাই? মানে তো মতি জানে না। অপ্রতিভ হইয়া সে মুখ লুকোয়। দিন 15 পরে নতুন নাটক আরম্ভ হইল। পরপর 3 রাত্রি মতি অভিনয় দেখিতে গেল। জয়াকে অনেক সাধ্য সাধনা করিয়াও একদিনের জন্য কুমুদের অভিনয় দেখাইতে সে লইয়া যাইতে পারিল না। কেবল বনবিহারী জয়াকে লুকাইয়া একদিন দেখিয়া আসিল। চুপি চুপি মতির কাছে প্রশংসা করিয়া বলিল যে অ্যাক্ট করার প্রতিভা আছে কুমুদের। অভিনয় না থাকিলে দুপুরে বা সন্ধ্যায় কুমুদ রিহার্সাল দিতে যায়। কুমুদ না থাকিলে জয়া রাত্রে মতির কাছে শোয়। ভোরে মতির ঘুম ভাঙে না। কুমুদ বাড়ি আসিয়া মুখের পেন তুলিতে তুলিতে তাকে একবার ডাকে, স্নান করিয়া আসিয়া একবার ডাকে, তারও অনেক পরে মতি ওঠে। কুমুদকে চা করিয়া দেয় জয়াই। অনেক কিছু করে জয়া মতির জন্য, তবু অনেক বিষয়ে পর হইয়া থাকে। এমনি ভাবে দিন কাটিতে লাগিল মতির। ঘরের কাজ করিয়া, থিয়েটার বায়োস্কোপ দেখিয়া, বেপরোয়া ফুর্তি ও গাওদিয়ার জন্য মনোবেদনায়, আর জয়াকে কখনো ঈর্ষা করিয়া কখনো ভালোবাসিয়া। জয়ার কাছে একটু লেখাপড়া শিখিতে সে আরম্ভ করিয়াছে। যে নাটকে কুমুদ পার্ট বলে 7 দিনের চেষ্টায় সেইখানা মতি পড়িয়াও ফেলিল। মনে আবার আকাশস্পর্শী আশার সঞ্চার। কত কি কল্পনা করে মতি। গাওদিয়ার সেই পুরনো কল্পনার স্থানে নব নব কল্পনার আবির্ভাব ঘটিয়াছে। তাছাড়া এত দিনে আবার যেন নূতন করিয়া কুমুদকে সে ভালোবাসিতে শুরু করিয়াছে। মনে হয় এই যেন আসল ভালোবাসা। গাওদিয়ার তালবনের ছায়ায় শুধু ছিল খেলা। এতদিনে রোমাঞ্চকর গাঢ় প্রেমের সম্ভাবনা আসিয়াছে। মাঝখানে কি হইয়াছিল মতির? মনটা কি তার অবসন্ন হইয়া গিয়াছিল? কই, কুমুদের চুম্বনে এমন অনির্বচনীয় অসহ্য পুলক তো জাগিত না। যেন কষ্ট হইত, ভালো লাগিত না। বসন্তকালে এবার কি জীবনে প্রথম বসন্ত আসিল মতির? কুমুদ যখন বই পড়ে কাজের ফাঁকে বার তাহার মুখের দিকে চাহিয়া থাকিতে পারিয়ায় কত সুখ মতির। কুমুদ যখন বাহিরে থাকে তখন দেহে মনে অকারণে কি এক অভিনব পুলক প্রবাহ অবিরাম বহিয়া যায়।
শিথিল অবসন্ন ভঙ্গিতে বসিয়া থাকে, যেমন ভালো লাগে তেমনি ভালো লাগে চলাফেরা, হাত পা নাড়ার কাজ। বাসন মাজার মধ্যেও যেন রসের সন্ধান মেলে। এই ক্ষুদ্র পৃথিবীর সমস্ত দৃশ্যে যেন সুধা ছড়ানো আছে। জয়া বলে, কি রে, কি হয়েছে তোর? চাউনি যেন কেমন কেমন, থেকে থেকে এলিয়ে পড়িস, গদ গদ কথা বলিস, ব্যাপারখানা কি? কি হইয়াছে মতি নিজেই কি তা জানে? মুড়ের মতো একটু মাথা নাড়ে। জয়া হাসিয়া বলে, তোকে চইতে পেয়েছে, কাব্য লেগেছে তোর মতি। তখন গেঁয়ো মেয়ে মতি জয়াকে কি একটা বুঝাইতে চাহিয়া বলে, মনটা উড়ু উড়ু করছে দিদি। তাকেই চইতে পাওয়া বলে। জয়া একটু গম্ভীর হইয়া যায়। এক প্রকার নূতন দৃষ্টিতে সে যেন বিশেষ মনোযোগ সহকারে তাকায় মতির দিকে। মতি একটু অস্বস্তি বোধ করিয়া বলে, তোমার ক বছর বিয়ে হয়েছে দিদি? 2 বছর। মোটে? অনেক বয়সে বিয়ে হয়েছে বলো। তোর তুলনায় অনেক বই কি। চল তো মতি, তোর ঘরে যাই, কথা কটা জিজ্ঞেস করব। কুমুদ কোথায় কিভাবে মতিকে আবিষ্কার করিয়াছিল সে কথা জানিতে জয়া কখনো কৌতূহল দেখায় নাই। আজ মতিকে খুঁটিয়া খুঁটিয়া অনেক কথা জিজ্ঞাসা করিল, প্রায় সব কথাই। গভীর ও গোপন সেসব কথা কারো কাছে কোনো দিন প্রকাশ করা চলিতে পারে বলিয়া মতি ভাবিতেও পারে নাই। এতকাল পরে হঠাৎ জয়ার সমস্ত জানিবার আগ্রহ দেখিয়া মতি আশ্চর্য হইয়া গেল। সংক্ষেপে রাখিয়া ঢাকিয়া যে বলিবে জয়া তাও করিতে দিল না। সত্যের ওপরে আরো কিছু বাড়াইয়া বলিলেই সে যেন খুশি হয়। তারপর জয়া বলিল, তবে তো কুমুদ তোকে সত্যিই ভালোবাসে মতি? এমন করিয়া এ কথা বলিবার মানে? কুমুদ তাকে ভালোবাসে না, তাই ভাবিয়াছিল নাকি জয়া? মতি সগর্বে জয়ার দিকে তাকায়। ভুল তো ভাঙিল তোমার, কুমুদের অনেক দিনের বন্ধু। আর মতির সঙ্গে চালাকি করিতে আসিও না। কুমুদ শেষে তোকে ভালোবাসিল মতি? জয়া বলে। মতি আহত হইয়া জবাব দেয়, বাসবে না তো কি? আমি ওর কত জন্মের বউ তা জানো? তাও জানিস মতি, জন্মে জন্মে তুই ওর বউ ছিলি? তুই অবাক করেছিস মতি। রূপ গুণ বিদ্যা বুদ্ধি নাচ গান দিয়ে কেউ যাকে বাঁধতে পারেনি তাকে তুই কাবু করলি? এক ফোঁটা মেয়ে, কম তো নোস তুই। কেউ কে বাঁধতে পারেনি দিদি? সে কে, চেনো? চিনি, তোকে বলবো না। বলো না দিদি, বলো, পায়ে পড়ি, বলো। জয়া মৃদু বিপন্ন সুরে বলিল, বলে তোকে একটু কষ্ট দিতে সত্যি ইচ্ছা হচ্ছে মতি, তবু বলবো না। কি করবি শুনে? তারা সব কে কোথায় ছিটকে পড়েছে, কে কি অবস্থায় আছে কিছুই ঠিক নেই। তাছাড়া তোর ভয় কি মতি? কেউ আর পারবে না ছিনিয়ে নিতে। ফিরে গিয়েছিল, একবার চলে এসে তোর জন্য আবার ফিরে গিয়েছিল গাওদিয়ায়। জয়ার ভাব দেখিয়া মনে মনে বড় ভয় পায় মতি। হঠাৎ কি হলো জয়ার? কুমুদকে যারা বাঁধিতে পারে নাই, জয়াও কি তাদের মধ্যে একজন নাকি? তা যদি হয় তবে তো বড় কষ্ট জয়ার মনে। তাকে লইয়া কোনো বুদ্ধিতে কুমুদ এখানে জয়ার সঙ্গে একত্র বাস করিতে আসিয়াছিল। জয়ার জন্য ক্রমে ক্রমে মতির মন মমতায় ভরিয়া যায়। হিংসার চেয়ে সমবেদনাই সে বোধ করে বেশি। কদিনের মধ্যেই মতি বুঝিতে পারে জয়ার যা হইয়াছে তা সাময়িক নয়, সে যেন স্থায়ীভাবেই মুশড়াইয়া গিয়াছে। কাজে যেন উৎসাহ পায় না।
প্রতিভাবান স্বামীর সুখ সুবিধা ও আরামের ব্যবস্থা করিতে সব সময় ব্যাকুল হইয়া থাকে না। ভ্রু কুঞ্চিত করিয়া কি যেন একটা দুর্বোধ্য ব্যাপার বুঝিবার চেষ্টায় ব্যাকুল হয়। মাঝে মাঝে মতি টের পায় কুমুদ ও তার মধ্যে প্রকাশ্য কথা ও ভাবের আদান প্রদানগুলি জয়া নিবিড় মনোযোগের সঙ্গে লক্ষ্য করিতেছে। কি আছে জয়ার মনে? এমন তার নজর দেওয়া কেন? ভয়ে মতির বুক ঢিপ ঢিপ করে। অবসর সময়ে কখনো কাজ ফেলিয়াও একটা বড় ক্যানভাসে বনবিহারী তুলি বুলোয়। এই ক্যানভাসটিকে জয়া এতদিন গৃহদেবতার মতো যত্ন করিত। সাবধানতার সীমা ছিল না। এটি নাকি বিক্রির জন্য নয়, লোকের ফরমাসি নয়, প্রতিভার ফরমাসে প্রেরণার মুহূর্তগুলিতে বনবিহারী এতে রং দেয়। একদিন দেশ বিদেশের এক্সিবিশনে ঘুরিয়া ঘুরিয়া এই ছবিটি চিত্রকরকে যশস্বী করিবে। অত সব মতি বোঝে না। সে শুধু জানে সমস্ত ছবির মধ্যে এই একখানা বিশেষ একটা কিছু। শেষ হইয়া গেলেও ছবিখানাকে উপলক্ষ করিয়া বড় বড় ব্যাপার ঘটিতে থাকিবে। দিনের পর দিন জয়া ও বনবিহারীকে ছবিখানার বিষয়ে সে আলোচনা করিতে শুনিয়াছে। কদিন এ আলোচনাতেও জয়ার যেন প্রবৃত্তি ছিল না। অথচ মাঝে মাঝে ঢাকা তুলিয়া তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে সমাপ্ত প্রায় ছবিখানার দিকে মতি তাহাকে চাহিয়া থাকিতে দেখিয়াছে। জয়ার মতো ঈষৎ স্থূলকায়া এক রমণী কঙ্কালসার এক শিশুকে মাটিতে ফেলিয়া ব্যাকুল আগ্রহে এক পলাতক সুন্দর দেব শিশুর দিকে হাত বাড়াইয়া আছে। ছবিখানা এই। কোথায় কি অদ্ভুত আছে ছবিটিতে মতির চোখে তা কখনো পড়ে নাই। তবে সেটা সে নিজের চোখের অপরাধ বলিয়া মানিয়া লইয়াছে। জয়ার কথা কে অবিশ্বাস করিবে যে এরকম ছবি পৃথিবীতে দু চারখানা বেশি নাই? কয়েকদিন পরে সকালবেলা এই ছবিখানায় জয়া ফ্যাঁস ফ্যাঁস করিয়া ছিঁড়িয়া ফেলিল। তেমন কাণ্ড জয়ার তেমন মূর্তি মতি কখনো দেখে নাই। কুমুদ বাড়ি ছিল না। বেলা তখন প্রায় 10টা। মতি রান্না প্রায় শেষ করিয়া আনিয়াছিল। জয়া সকাল হইতে ভয়ানক গম্ভীর হইয়াছিল। রাত্রে বোধ হয় স্বামীর সঙ্গে তার কলহ হইয়াছে। দু একটা কথা বলিয়া জবাব না পাওয়ায় কথা বলিতে মতির আর সাহস হয় নাই। কিছুক্ষণ আগে ভাত চাপাইয়া জয়া রান্নাঘরের বাহিরে গিয়াছিল। হঠাৎ জয়া ও বনবিহারীর মধ্যে তীক্ষ্ণ কথার আদান প্রদান মতির কানে আসিল। তাড়াতাড়ি বাহির হইয়া মতি দেখিল বিশিষ্ট ছবিখানার সামনে তুলি হাতে আরক্ত মুখে বনবিহারী দাঁড়াইয়া আছে। অদূরে জয়া, তার মুখও লাল। সে থরথর করিয়া কাঁপিতেছে। ফেলে দাও, ফেলে দাও ও ছবি ছুঁড়ে। প্রেরণা? ছবি আঁকতে জানো না? তোমার আবার প্রেরণা? লজ্জা করে না প্রেরণার কথা বলতে? জয়ার গলা রুদ্ধ হইয়া আসিল। বনবিহারী রাগ চাপিতে চাপিতে বলিল, এতকাল পরে এসব কথা বলছো যে জয়া? এতদিন অন্ধ হয়েছিলাম যে, মুখে যে তুমি বিশ্ব জয় করতে পারো, বড় বড় কথা বলে ভুলিয়েছিলে আমায়। তুমি ঠক, জোচ্চোর। বনবিহারী ভীরু। এ কথা সহ্য করিবার মতো ভীরু নয়। সে বলিল, তা হতে পারি। এতদিন যদি অন্ধ হয়েছিলে, আজ দিব্যদৃষ্টি পেলে কোথায়? কে চোখ খুলে দিল শুনি? কুমুদ নাকি? তারপরে জয়ার বঁটিতে ক্যানভাসখানা ফালা ফালা হইয়া গেল। কিছুক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া বনবিহারী ঘরে ঢুকিয়া জামাটি হাতে করিয়া বাড়ির বাহির হইয়া গেল। জয়া ঘরে ঢুকিয়া বন্ধ করিল দরজা। বটিখানা তুলিবার সময় জয়ার বোধ হয় হাত কাটিয়াছিল। কয়েক ফোঁটা তাজা রক্ত রোয়াকে পড়িয়া রহিল। এসব কি ভীষণ দুর্বোধ্য ব্যাপার!
মাথা খারাপ হইয়া গেল নাকি জয়ার? বাকি রান্না মতি সেদিন রাঁধিতে পারিল না। অনেকক্ষণ পরে জয়ার ঘরের দরজা আস্তে আস্তে ধাক্কা দিয়া সে মৃদু স্বরে জয়াকে ডাকিল। কয়েকবার ডাকাডাকি করিতে ভিতর হইতে জয়া বলিল, যা মতি যা, বিরক্ত করিস না আমাকে। কুমুদ ফেরা পর্যন্ত মতি চুপ করিয়া ঘরে বসিয়া রহিল। সে বড় বিপন্ন বোধ করিতেছিল। এসব জটিল খাপছাড়া ব্যাপার সে বুঝিতে পারে না। স্বামী স্ত্রীর কলহ খুবই স্বাভাবিক, কিন্তু এ কোন দেশি কলহ? জয়া যা বলিল, বনবিহারী যা বলিল, তার মানে কি? মতির মনে হইতেছিল এর মধ্যে কোথায় যেন তারও স্থান আছে। একেবারে জয়া ও বনবিহারীর মধ্যেই কলহটা সীমাবদ্ধ নয়। কি করিয়াছে সে? কি দোষ তার? কেহ যদি বলিয়া দিত মতিকে। অনেক বেলায় কুমুদ ফিরিয়া আসিল। ঘরে বসাইয়া চাপা গলায় মতি তাহাকে যতখানি পারে গুছাইয়া সব বলিল। কুমুদ বলিল, তাহলেই সর্বনাশ মতি? মতি ব্যাকুলভাবে বলিল, কিসের সর্বনাশ? কি হয়েছে বলো না বুঝিয়ে আমায়। মাথা টাথা ঘুরতে লেগেছে বাবু আমার। কুমুদ বলিল, পরে বুঝিয়ে বলবো মতি, ভালো করে আমি নিজেই বুঝতে পারছি না কিছু। কি বিশ্রী গরম পড়েছে দেখো, বাতাস করো দেখি একটু। মতি আজ অত্যন্ত বিচলিত হইয়া পড়িয়াছিল, নতুবা বাতাস করিবার জন্য বলিতে হইত না। ঠান্ডা হইয়া কুমুদ স্নান করিতে গেল। খাওয়া দাওয়ার পর শটান বিছানায় চিত হইয়া আয়োজন করিল ঘুমের। মতি বলিল, দিদিকে ডাকবেন একবার। এখন? রেগে দরজা দিয়ে আছে, কে এখন ওকে ঘাটাতে যাবে বাবা? মারতে আসবে আমাকে। যাও খেয়ে এসো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।